তা কেন থাকবে? সত্যি বলতে আপনাকে দেখে খুব ভালো লেগেছে। ও তাই বুঝি। তখন তাহলে ভয় পেয়েছিলে কেন? সত্যি কথা বলতে আমি কখনো রাজকুমারী দেখিনি, তাই ঘাবড়ে গিয়েছিলাম। আচ্ছা, রাজকুমারীরা এত সুন্দর হয়? সেই জঙ্গলেরই এক অন্ধকার অংশে থাকত এক জাদুকরী ডাইনি। তার বয়স ছিল ১০০ বছরেরও বেশি। সেই ডাইনি বুড়ি একটি গোলকের সাহায্যে জাদু করতে লাগল এবং নিজে নিজে বলতে লাগল, কাঠুরের ছেলে, তোকে যে করেই হোক বন্দি করতে হবে। বাবা, নীলকমল নিখোঁজ। আমাকে বলুন সে কোথায়? আমি সর্বত্র খুঁজেছি, কিন্তু তার কোনো দেখা পেলাম না। যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অচিনপুরের একটি ঘন জঙ্গলে উঁচু উঁচু গাছের মাঝে ছোট্ট একটা কাঁচা মাটির বাড়িতে এক কাঠুরে থাকত। তার নাম ছিল বনমালী। তার বয়স ছিল ৪০ বছর। তার স্ত্রীর মৃত্যু হয়েছে বহু বছর আগেই। তার একটি ছেলে ছিল, নাম নীলকমল। তখন নীলকমলের বয়স ১৯ বছর। ছেলেটাই ছিল বনমালীর একমাত্র পৃথিবী। সেই নীলকমলকে খুব ভালোবাসত। একদিন সকালে বনমালীর শরীর খুব অসুস্থ হয়ে যায়। বাবা, তোমার খুব কষ্ট হচ্ছে। আজ আর তোমাকে কাজে যেতে হবে না। না বাবা, আজ আমাকে কাঠ কাটতে যেতেই হবে। আমাদের মতো গরিব মানুষদের শরীর অসুস্থ করে বাড়িতে বসে থাকলে চলে না বাবা। তুমি তো রোজই এমন কষ্ট পাও। চলো না, আজ আমি জঙ্গল থেকে কাঠ নিয়ে আসি, তুমি একটু বিশ্রাম নাও। তুই এখনো ছোট বাবা। জঙ্গলের রাস্তা সহজ নয়। কাঁটায় ভরা ঝোপঝাড় আছে, উঁচু নিচু ঢালু পথ, আবার বন্যজন্তুর ভয়ও আছে। তুই পারবি না বাবা। তুই ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নেই। আমি ঠিকই পারবো, তুমি দেখে নিও। আমি অতটাও ছোট নই বাবা। তাছাড়াও তোমার সঙ্গে থাকতে থাকতে সব শিখেছি। আর যখন তুমি একা একা বড় জঙ্গলে যাও, তখন আমারও খুব চিন্তা হয়। তাছাড়াও আমিও তো বড় হচ্ছি। আজ আমাকে যেতে দাও, আমি সবকিছু সামলে নেব। আচ্ছা আচ্ছা, তুই তো দেখছিস বেশ বড় হয়ে গেছিস। চল তবে আজ আমার সঙ্গেই। কিন্তু খেয়াল রাখবি বাবা, সবসময় আমার পেছন পেছন চলবি। আর কোনো ঝুঁকিপূর্ণ জিনিস দেখলেই আমার আগে হাত দেবি না। ঠিক আছে বাবা, আজ আমি পুরো সাবধান থাকব। শুধু তুমি একটু ধীরে চলবে। আজ তোমার শরীর অসুস্থ। এরপর তারা বাপ বেটা দুজনেই জঙ্গলের পথ ধরল। হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেকটা গভীরে চলে গেল। আজ তার বাবাকে বসিয়ে রেখে নীলকমল নিজেই কিছু কাঠ কাটল। তারপর বিশ্রাম নেবার সময় নীলকমল হঠাৎ তার বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, আমার মা কেমন ছিল? খুব শান্ত ছিল, ঠিক তোর মতোই। যদি বেঁচে থাকতো, তোকে দেখে আজ খুব খুশি হতো। বাবা, মা কি আমাকে কখনো কোলে নিয়ে খেলিয়েছিল? ওরে হ্যাঁ বাবা, খুব খেলিয়েছে তোকে। তুই ছিলি ওর আদরের ধন। তোর কান্না শুনলেই সে দৌড়ে চলে আসতো। মায়ের হাসি কেমন ছিল? এমন ছিল যা শুনলেই দিনের সব ক্লান্তি দূর হয়ে যেত। পুরো ঘর আলোয় ভরে উঠত তার হাসিতে। দিন শেষে বিকেলে তারা কাছের বোঝা মাথায় নিয়ে বাড়িতে ফিরে যায়। পরের দিন সকালে আজ আমি যেতে পারবো না বাবা, শরীর আর সায় দিচ্ছে না। সাবধানে যাবি বাবা, আর
তাড়াতাড়ি ফিরে আসবি। তুমি বিশ্রাম করো বাবা, আমি তাড়াতাড়ি ফিরে আসব। তুমি শুধু ওষুধটা খেয়ে নিও, একদম চিন্তা করো না। আমি এদিকে সব সামলে নেব। সেই দিন নীলকমল একাই জঙ্গলে গেল কাঠ কাটতে। কাঠ কাটতে কাটতে হঠাৎ কিছুর একটা আওয়াজ তার কানে এলো, যেন ঘোড়ার টকবক শব্দ, সৈন্যদের হৈ হুল্লোড়। সে তাড়াতাড়ি সজাগ হয়ে উঠল। তারপর একটি গাছের আড়ালে লুকিয়ে দেখতে লাগল। রাজা বীরেন্দ্র সিং এসেছেন, আর তার সঙ্গে এসেছেন তার মেয়ে রাজকুমারী কাঞ্চনমালা। তার বয়স তখন 17 বছর। রাজকুমারী ফুল তুলছিল। বাবা, এই জঙ্গলটা কত সুন্দর, মনে হচ্ছে বাতাসও যেন ফুলের সুগন্ধে ভরে গেছে। হ্যাঁ মা, এটাই আমাদের রাজ্যের সবচেয়ে পবিত্র জঙ্গল। এখানকার মাটি আর বাতাস দুটোর মধ্যেই এক আলাদা সুগন্ধ লুকিয়ে আছে। নীলকমল জীবনে এই প্রথমবার কোনো রাজকুমারীকে দেখছিল। সে একদম স্তব্ধ হয়ে গেল, যেন সময় থেমে গেছে। এরপর রাজা সামনে এগিয়ে গেলেন, কিন্তু রাজকুমারী একটু পিছিয়ে পড়েছিলেন। তিনি একা একা মনের আনন্দে একটি ফুলের সঙ্গে খেলছিলেন, কিন্তু হঠাৎ গাছের আড়ালে নীলকমলকে লুকিয়ে থাকতে দেখে রাজকুমারী একটু ভয় পেয়ে বলল, তুমি কে? ওখানে এমনভাবে গাছের আড়ালে দাঁড়িয়ে আছো কেন? সামনে এসো। এরপর নীলকমল ভয় ভয় রাজকুমারীর কাছে এসে দাঁড়াল। তুমি ওরকমভাবে গাছের আড়ালে লুকিয়েছিলে কেন? না মানে, আপনাকে দেখে আমি একটু ঘাবড়ে গেছিলাম, তাই ওই গাছটার আড়ালে লুকিয়েছিলাম। তুমি এমন ভয় পাচ্ছ কেন? আমি কি তোমাকে খেয়ে ফেলবো নাকি? এত ঘাবড়ে যাবার কি আছে? আমি তো শুধু কথা বলছি। আমি এই প্রথমবার আপনার মতো কোনো রাজকুমারীকে এত কাছ থেকে দেখে একটু ঘাবড়ে গেছি। কেন? আমি কি দেখতে খারাপ? আমার কি মাথায় দুটো শিং আছে? না না, তা কেন থাকবে? সত্যি বলতে আপনাকে দেখে খুব ভালো লেগেছে। ও তাই বুঝি? তখন তাহলে ভয় পেয়েছিলে কেন? সত্যি কথা বলতে আমি কখনো রাজকুমারী দেখিনি, তাই ঘাবড়ে গিয়েছিলাম। আচ্ছা, রাজকুমারীরা এত সুন্দর হয়? কাঞ্চনমালা মনে মনে ভাবল, প্রতিদিনই তো কত মানুষ দেখেছি, কিন্তু এই ছেলেটা একটু আলাদা, কত সরল। আমি ভয় পেয়েছিলাম যদি আমার জন্য আপনি রেগে যান। একদমই না, আমার তো বেশ ভালোই লেগেছে। কেউ এই প্রথমবার নিজে ঘাবড়ে গিয়ে আমাকে হাসালো। তাহলে আমি চেষ্টা করব আবার যখনই আপনার সঙ্গে দেখা হবে যেন আপনাকে এমনই হাসাতে পারি। তাই নাকি? আচ্ছা, যদি কখনো পথ হারিয়ে ফেলো বা ভয় লাগে, আমি এই কাছেই থাকি, তখনই আমায় ডাক দিও, আমি চলে আসব। তোমার নাম কি? তুমি এই বনে একা একা কি করছিলে? আমার নাম নীলকমল। আমার বাবাই বনে কাঠ কাটে আর আমি তাকে সাহায্য করি। আজ বাবার শরীরটা অসুস্থ, তাই আমি এসেছি। আচ্ছা, আপনি কি ফুল ভালোবাসেন? হ্যাঁ, ভালোবাসি তো। বনফুলের সুগন্ধ আমার খুব ভালো লাগে। তাহলে একটু দাঁড়িয়ে যান। এরপর নীলকমল কিছু বনফুল নিয়ে রাজকুমারীকে উপহার দিল। খুব সুন্দর। এইভাবেই কথা বলতে বলতেই নীলকমল রাজকন্যাকে রাজমহলের সামনে দিয়ে আসলো। এভাবেই তাদের প্রথম দেখা শেষ হলো, কিন্তু কেউই বুঝতে পারেনি এই দেখা একদিন তাদের জীবন পাল্টে দেবে। পরদিন সকালে নীলকমল খুব উদাসীন হয়ে ঘরের সামনে বসেছিল। আমি রাজকুমারীর সঙ্গে কিভাবে দেখা করব? সে তো রাজকুমারী, রাজপ্রাসাদে থাকে, আর আমি তো এক সাধারণ কাঠুরের ছেলে। সেই সব ভাবতে ভাবতে জঙ্গলে অপেক্ষা করতে লাগল
রাজকুমারীর জন্য। কিছুক্ষণ পর রাজকুমারী সেখানে এসে গেল। কি ব্যাপার, তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ, অবশ্যই বলো। আমি কি কখনো প্রাসাদে আসতে পারি? মানে আমার মতো মানুষকে কি কেউ ভেতরে ঢুকতে দেবে? তুমি তো বলেছিলে তুমি কাঠুরিয়ার ছিলে, তাই না? হ্যাঁ, আমি অবশ্যই কাঠুরিয়ার ছেলে। তাহলে আসতে পারো, যদি তুমি ভয় না পাও আর আমার সঙ্গে দেখা করার সাহস রাখো। আর যদি কিছু হয় তখন আমি ঠিক সামলে নেব। আচ্ছা, আমি যদি তোমার জায়গায় থাকতাম, তুমি কি এরকম ভয় পেতে? কখনো না। যত যাই হোক, আমি আপনার সঙ্গে ঠিকই দেখা করতাম। তাহলে আমি দুপুরে রাজপ্রাসাদে অবশ্যই আসব। আর যদি ভয় লাগে তাহলে আমি আগেই তোমাকে সাহস দেব। আর যদি আরও ভয় লাগে, শুধু মনে করবে আমি সেখানেই তোমার জন্য অপেক্ষা করছি। আপনার এই কথাগুলোই আমাকে সাহস দিয়ে দেয় রাজকুমারী। এরপর তারা দুজনেই লুকিয়ে লুকিয়ে প্রতিদিন দেখা করতে লাগল। তাদের বন্ধুত্ব কখন যে প্রেমে বদলে গেল তারা নিজেরাই বুঝতে পারল না। সেই জঙ্গলেরই এক অন্ধকার অংশে থাকত এক জাদুকরী ডাইনি। তার বয়স ছিল 100 বছরেরও বেশি। কালো পোশাক, সাদা চুল, চকচকে চোখে সে দূর থেকে সব দেখছিল। রাজকুমারী আর ওই কাঠুরের ছেলের মধ্যে পবিত্র প্রেম জন্ম নিচ্ছে, এটা আমি একদমই মেনে নিতে পারি না। ওই ছেলেটার রক্তে যে শক্তি লুকিয়ে আছে সেটা আমার চাই, আর তার আগে এদের প্রেম ভাঙতেই হবে আমাকে। কিছুক্ষণ পর দুপুর হলো। নীলকমল এই প্রথমবার রাজপ্রাসাদে যাচ্ছে। সে রাজবাড়ির পিছনের দরজা দিয়ে ধীরে ধীরে ভেতরে ঢুকে পড়ল। রাজকুমারী তার অপেক্ষায় রাজবাড়ির বাগানে অপেক্ষা করেছিল। তুমি এসে গেছো? ভয় লাগেনি তো? প্রাসাদে প্রথমবার এলেই সবাই একটু ঘাবড়ে যায়। হ্যাঁ, একটু ভয় তো লেগেছিল, কিন্তু আপনি ছিলেন বলেই সাহস পেয়েছি, নইলে হয়তো দরজার কাছ থেকেই ফিরে যেতাম। চলো, আমি তোমাকে আমার ঘর দেখাই। ভেতরে গেলে তোমার আরও ভালো লাগবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি পুরোপুরি আপনার ওপর ভরসা করেই চলছি। এরপর তারা দুজনে প্রাসাদে হাসতে হাসতে ঘুরে বেড়াল। নীলকমল জীবনে এই প্রথমবার এত বড় প্রাসাদ দেখল। সে যতই দেখল ততই অবাক হয়ে গেল। রাজা যদি দেখে ফেলেন, কি জানে কি ভাববেন। আমার তো ভয় হয় তিনি যেন আমাকে কারাগারে বন্দি করার হুকুম না দিয়ে দেন। আমার বাবা রাজা হলেও একজন ভালো মানুষ, তিনি অতটাও খারাপ নন। কিন্তু হঠাৎ এখনই আমাদের দুজনকে একসঙ্গে দেখলে তিনি হয়তো রেগে যাবেন। তাই এখন থেকে একটু আমাদেরকে সাবধানে থাকতে হবে। প্রেম তখন নীরবে বেড়ে উঠছে, কিন্তু অন্ধকারও ততটাই ঘন হয়ে উঠছে। তারপর একদিন এই জঙ্গলে এক বৃদ্ধ সন্ন্যাসী এলেন। তার বয়স কত কেউ জানে না। রাজকুমারী তার পায়ে প্রণাম করল। সৌভাগ্যবতী হাও কন্যা। কন্যা, তোমার সামনে এক বিরাট পরীক্ষা আসতে চলেছে। তোমার ভাগ্যে দুটি পথ আছে, আর দুটো পথই এমন যা তোমার পুরো জীবন বদলে দিতে পারে। কি পথ বাবা? দয়া করে পরিষ্কার করে বলুন, আমি বুঝতে চাই আপনি কি বলতে চান। প্রথম পথ সুখের, যেখানে আছে ঐশ্বর্য, আরাম,
বৈভব আর শক্তি। আর দ্বিতীয় পথ হল কঠিন, যেখানে লুকিয়ে আছে সংগ্রাম, যন্ত্রণা আর বিপদ। কিন্তু সেটাই সত্যিকারের প্রেমের পথ। বাবা, আমাকে কোনটা বেছে নিতে হবে? যেদিন তোমার প্রেমের পরীক্ষা হবে, সেদিনই তুমি বুঝে যাবে কোন পথটা তোমাকে বেছে নিতে হবে। সাধুর কথা শুনে কাঞ্চনমালা চুপ করে গেল এবং খুবই চিন্তিত হয়ে পড়ল। তারপর বেশ কিছুদিন কেটে গেল। নীলকমল, তুমি বদলে গেছো। এখন একেবারে বীরের মতো হয়ে উঠেছ। আগে যেমন টলমল করে হাঁটতে, এখন তোমার প্রত্যেকটা পায়ের পদক্ষেপও যেন শক্ত হয়ে গেছে। তুমিও তো রানীর মতো লাগছো, কিন্তু ভয় লাগে। রাজা যদি সব জেনে যান, রাগের মাথায় তিনি কি করবেন জানি না। আমি শুধু এই ভেবেই ঘাবড়ে যাই, যেন তোমার কোনো কষ্ট না হয়। আমি সব সামলে নেব, তুমি অকারণে ভয় পাও না। আমি যদি তোমার পাশে দাঁড়াই, বাবা কিছু করতে পারবে না। তুমি চিন্তা করো না, যাই হোক আমরা দুজনে মিলে সামলে নেব। কিন্তু তারা জানত না অন্ধকার ইতিমধ্যেই তাদের দিকে এগিয়ে আসছে। একদিন সেই ডাইনি বুড়ি একটি গোলকের সাহায্যে জাদু করতে লাগলো এবং নিজে নিজে বলতে লাগলো, কাঠুরের ছেলে, তোকে যে করেই হোক বন্দি করতে হবে। তোর ভেতর সেই শক্তি আছে যেটা আমি বছরের পর বছর ধরে খুঁজে বেড়াচ্ছি। তোর ভেতরের প্রাণ শক্তি আমার জাদুকে আরো উন্নত আর শক্তিশালী করতে পারে। এত বছর ধরে তোকে খুঁজেছি, আর এখন যখন তুই আমার সামনে, তখন কোনোভাবেই তোকে হাতছাড়া করব না। পরদিন নীলকমল সেই ভয়ঙ্কর পথ দিয়ে যাচ্ছিল যেখানে ওই জাদুকরী ডাইনি থাকে। হঠাৎ সে দেখল সামনেই এক সুন্দরী মেয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। কোথায় যাচ্ছ প্রিয়? এত লুকিয়ে চললে কি হবে? তোমার চালচলন তো আমি দূর থেকেই চিনে ফেলি। এত রাত্রে এই পোড়ো মন্দিরের রাস্তায় সুন্দরী মেয়ে? না না, এখানে কিছু একটা গোলমাল আছে। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখান থেকে চলে যেতে হবে। উদ্দেশ্য বুঝতে পেরে ডাইনি তার আসল চেহারায় ফিরে আসলো। তারপর সে মন্ত্র পড়তে শুরু করল। নীলকমল হঠাৎ চিৎকার করে ওঠেও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও! কাঞ্চনমালা, কাঞ্চনমালা, বাঁচাও, আমাকে বাঁচাও! তারপর হঠাৎ নীলকমল অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। কিন্তু ওই জাদুকরী ডাইনি একটুও দেরি করল না, তাকে টানতে টানতে নিয়ে চলল। পরদিন সকালে রাজকুমারী জঙ্গলে পৌঁছালো। সে নীলকমলকে না দেখতে পেয়ে এই দিক ওই দিক খুঁজতে লাগলো, কিন্তু নীলকমলের কোনো খোঁজ নেই। সে দৌড়াতে দৌড়াতে সাধুর কাছে গেল। বাবা, নীলকমল নিখোঁজ। আমাকে বলুন সে কোথায়? আমি সর্বত্র খুঁজেছি, কিন্তু তার কোনো দেখা পেলাম না।
ডাইনি তাকে নিয়ে গেছে। তার দৃষ্টি খুব তীক্ষ্ণ, আর তার উদ্দেশ্য আরও গভীর। যেই আত্মার ভেতর অসাধারণ প্রাণশক্তি লুকিয়ে থাকে, তাকেই সে বন্দী করে। আমি তাকে উদ্ধার করতে চাই, কিন্তু কিভাবে করব বুঝতে পারছি না। আপনি আমাকে কোনো পথ দেখান। আমি সব কষ্ট সহ্য করতে রাজি, শুধু ওকে ফিরিয়ে দাও। দুটি পথ আছে মা। প্রথম পথ সহজ। তুমি যদি চাও, রাজকুমারী হয়ে প্রাসাদে থাকবে নিরাপদে। আর দ্বিতীয় পথ খুবই কঠিন। এই অন্ধকার জঙ্গলে ডাইনির আস্তানা খুঁজতে হবে, কিন্তু সেই কঠিন পথেই নীলকমলকে পাওয়া যাবে। আর সেই পথ অতি দুর্গম, ভয়ঙ্কর পথ। মা, তুমি কি পারবে? হ্যাঁ, আমি পারবো। আমি দ্বিতীয় পথই বেছে নিচ্ছি। যতই ঝুঁকি, যতই কষ্ট আসুক, তার জন্যে আমি সবকিছু সহ্য করতে প্রস্তুত। কিন্তু ওই পথে তোমাকে অনেক মায়ার সম্মুখীন হতে হবে। ভয় পাবে না, আর বিশ্বাসও করবে না। সব কিছু মিথ্যা। আমি আশীর্বাদ করি তুমি সফল হও। ওদিকে নীলকমল জেগে উঠে দেখল সে লোহার খাঁচায় বন্দি। আমাকে ছেড়ে দাও। কেন এই খাঁচায় বন্দি করেছ? আমি তোমাকে চিনি না। আমি তোমার কোনো ক্ষতিও করিনি। আমাকে বন্দি করে রাখার কোনো অধিকার তোমার নেই। তোর রক্তে এক প্রাচীন শক্তি বইছে। তোর দাদু এক সময় এক মহান তন্ত্র শক্তির অধিকারী ছিলেন। ওই শক্তিটা আমার চাই। তুই স্বীকার করিস বা না করিস, তোর ভেতরেই সেই শক্তি প্রবাহিত হচ্ছে, যেটা আমি শতাব্দীর পর শতাব্দী ধরে খুঁজে বেরিয়েছি। আর এখন তোকে আমার হাতের মুঠোয় পেয়ে এভাবে ছেড়ে দিতে পারি না। না, না, একদম না। আমি কিছুই জানি না। তুমি যতই বলো আমার দাদুর শক্তি, বংশ বা জাদু সম্পর্কে, আমি কিছুই জানি না। আমি শুধু স্বাধীন হতে চাই, শুধু সেটুকুই। এদিকে কাঞ্চনমালা একাই জঙ্গলের পথে বেরিয়ে পড়ল। চারদিকে অন্ধকার। দূর থেকে বন্যজন্তুর আওয়াজ ভেসে আসছে। কাঁটার আঁচড়ে তার পা কেটে রক্ত বেরোল, তবুও সে থামল না, এগিয়েই চলতে লাগল। নীলকমল, আমি আসছি। যতই আঘাত পাই না কেন, তুমি যেখানে থাকো, আমি তোমাকে খুঁজে বের করবই। হঠাৎ সেখানে সেই সাধু আবির্ভূত হলেন। কন্যা, তোকে দুটি শেষ পরীক্ষা দিতে হবে। প্রথম পরীক্ষা হলো ভয়ের পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষা ত্যাগের। ভেবে চিনতে পা বাড়াস, কারণ দুটোই এক মায়ার খেলা। আমি সব সহ্য করব। যতই ভয় আসুক, আমি পিছিয়ে যাব না। প্রথম পরীক্ষা শুরু হলো ডাইনির মায়া। এক শুকনো পুকুর, তাতে যা দেখবে সেটাই ভয়ের রূপ নেবে। কাঞ্চনমালা তাতে তাকালো। সে দেখল মহারাজ একটি তরোয়াল নিয়ে নীলকমলের পেটে আঘাত করল, আর নীলকমল ছটপট করতে করতে মারা গেল। কি ভয়াবহ দৃশ্য! না, আমি বিশ্বাস করি না। এসব মিথ্যা মায়া। আমি হার মানব না। তার ভয় কেটে গেল। সে আবারও হাঁটতে শুরু করল।
হাঁটতে হাঁটতে সে একটি লোহার দরজার সামনে এসে দাঁড়ালো। হঠাৎ সে দরজার ওই পার থেকে এক রহস্যময় ভয়ঙ্কর কণ্ঠ শুনতে পেল। যাকে তুমি ভালোবাসো তাকে বাঁচাতে হলে নিজের রক্ত বিসর্জন করো। সে একটি ছুরি হাতে নিয়ে তার হাত কেটে রক্ত বের করল। সাথে সাথে দরজার মুখটি খুলে গেল। তারপর সে ভেতরে প্রবেশ করল। গুহার ভেতর অন্ধকার ঘন হয়ে আছে। চারদিকে ঠান্ডা বাতাস, ভয়ঙ্কর এক বাঁশির সুর ভেসে আসছে। আমার নীলকমলকে ছেড়ে দাও ডাইনি। আমি হাত জোর করে অনুরোধ করছি, শুধু ওকে মুক্ত করে দাও। ওর ওপর আর অত্যাচার করো না। রাজকুমারী, তুমি এখান পর্যন্ত এসে গেছো, আবার রক্তও ঝরিয়েছো, ব্যথাও পেয়েছো, কিন্তু তুমি আমার কাজে বাধা দিতে পারবে না, কারণ তোমার সেই শক্তি নেই। আমি আমার নিজের প্রাণ দিয়ে হলেও আজ নীলকমলের প্রাণ বাঁচাবো। যদি আমার শ্বাস থেমে গিয়ে নীলকমলের একটি শ্বাসও বাঁচে, তবে আমি বিনা দ্বিধায় তোমার সঙ্গে যুদ্ধ করব। আমার সঙ্গে যুদ্ধ করবে? হাসালে মোর বালিকে, হাসালে। না কাঞ্চনমালা, তুমি এখান থেকে চলে যাও। আমি চাই না আমার কারণে তোমার কোনো ক্ষতি হোক। দয়া করে ফিরে যাও কাঞ্চনমালা, ফিরে যাও। না, আমি যাব না নীলকমল। তোমাকে একা রেখে এক পাও পিছিয়ে যাব না। ডাইনি যাই করুক, আমি ভয় করি না। সেই সময় ডাইনি তার জাদুই দণ্ড দিয়ে মন্ত্র পড়তে শুরু করল। দুম ফটো মেরুঞ্চা, শক্তি আসক্তি ফিরে আয়, রক্ত দেব, দুম দুম ফটো। ঠিক তখনই তীব্র বিস্ফোরণের সঙ্গে এক লাল আলোর বৃত্ত তৈরি হলো। তারই মাঝে সেই বৃদ্ধ সন্ন্যাসী আবির্ভূত হলেন। ডাইনি, আজ তোর দিন শেষ। বহুদিন ধরে তোর কালো শক্তি আমি সহ্য করেছি। আজ তোর সমস্ত ছলক্কপটের সময়সীমা শেষ হবে এই মুহূর্তেই। তুই যতই মন্ত্র পড়িস, আজ তোর দুষ্টতা এক কদমও এগোতে পারবে না। না না, কেউ আমার শক্তিকে থামাতে পারবে না। সেই মুহূর্তে সন্ন্যাসী চোখ বন্ধ করে মন্ত্র উচ্চারণ করলেন। সঙ্গে সঙ্গে ডাইনির গায়ে আগুন লেগে গেল। সেই মুহূর্তে ডাইনি চিৎকার করতে করতে সেই আগুনের ভস্ম হয়ে গেল। উড়ি বাবা, পুড়ে গেলাম। তারপর তারা সবাই গুহা থেকে বাইরে বেরিয়ে এসে দেখল রাজা সবকিছু জেনে গিয়েছেন। তিনি রাজকুমারীকে প্রাসাদে না দেখতে পেয়ে এখানে ছুটে এসেছেন। তিনি রাগে গর্জে উঠলেন। রাজকুমারী আর কাঠুরের ছেলে, এটা অসম্ভব, কখনোই না। তুমি আমার মেয়ে হয়ে এমন সিদ্ধান্ত নিতে পারো না। মহারাজ, আমি নীলকমলের প্রাণ বাঁচিয়েছি নিজের জীবন বিপন্ন করে। যদি এই প্রেম আপনার কাছে ভুল মনে হয়, তাহলে আমিও ভুল। তবুও আমি আমার এই সিদ্ধান্ত থেকে পিছুয়ে যাব না। আমি আপনারই মেয়ে। রাজা চুপ করে রইলেন। তখন সেখানে সেই বৃদ্ধ সন্ন্যাসী এসে হাজির হলেন। যে প্রেমের পরীক্ষা রক্ত দিয়ে হয়, তার সামনে কোনো রাজসিংহাসনই বড় নয় রাজন। যে প্রেমে অসহ্য যন্ত্রণা সহ্য করেও
একসঙ্গে থাকার শপথ থাকে তাকে কোনো শক্তিই ভাঙতে পারে না। মহারাজের চোখে কঠোরতা ধীরে ধীরে নরম হয়ে এলো। যদি আমার মেয়ে ওকে সত্যিই ভালোবাসে আর তার মন সেখানে বাঁধা থাকে, তাহলে আমি কিভাবে না বলি, কিভাবে বা তার পথে দেয়াল তুলে দিই? প্রাসাদে চরমা। এরপর নগর সেজে উঠল, পুরো রাজ্য আনন্দে মেতে উঠল এবং নীলকমল ও কাঞ্চনমালার পবিত্র ভালোবাসা পূর্ণতা পেল। যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের মতামতই আমাদের আরও সুন্দর গল্প তৈরি করতে অনুপ্রেরণা।